নাট্যমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী প্রশ্ন করব সোজাসুজি। সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই আজ দুটো লাইন সত্যি অনেক বেশি মনে পড়ছে। ধর্মের বেশে মোহ যারে সে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন আজও প্রাসঙ্গিক, আজও অমলিন। অন্তত এই সময় দাঁড়িয়ে পাশের দেশের নাম বাংলাদেশ, যেখানে আগুন জ্বলছে, হিংসার আগুন, ঘৃণার আগুন, ধর্মান্ধতা গুড়িয়ে দিচ্ছে বসত বাড়ি, একটার পর একটা বাড়ি জ্বালিয়ে দিচ্ছে চারদিক। মৃত্যু, হাহাকার, যেন হিংসার আগুনে তপ্ত এক মৃত্যু উপত্যকা। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় যে দেশের আত্মপ্রকাশ, যে দেশের ভিত্তি ছিল ভাষা, সেই দেশে যখন ধর্মের নামে এক শ্রেণীর মানুষের লাশ পড়ে, তখন হতাশ হওয়া ছাড়ার সত্যি কোনো উপায় থাকে না, আমাদের বলারও কোনো ভাষা থাকে না। কিন্তু তবু বলতে হয়, তবু মুখ খুলতে হয়, তবু প্রতিবাদ জানাতে হয়, তবু নিন্দা করতে হয়। গত কয়েক সপ্তাহের ঘটনাক্রম সেই হতাশাকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। চোখ বন্ধ করে রয়েছে রাষ্ট্রসংঘ। এখনো পর্যন্ত রাষ্ট্রসংঘের তরফে কোনো বিবৃতি আসেনি এই প্রসঙ্গে। জ্বলছে, হিংসার আগুন জ্বলছে, পুড়ে ছারখার হয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। বাংলাদেশের উত্তর প্রান্তে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে গতকাল রাতে পর্যন্ত হামলার ঘটনা ঘটে। আমরা কিভাবে জানছি? অন্তত বিগত কয়েক বছরে সত্যি সত্যি আমাদের জীবনযাপন বদলে গিয়েছে, কারণ প্রত্যেকের সামনে, প্রত্যেকের হাতে চলে এসেছে মুঠো ফোন, যেখানে ইন্টারনেট কানেকশন এবং যেখানে সোশ্যাল মিডিয়ার প্রতি মুহূর্তের আপডেট, এবং সেই সোশ্যাল মিডিয়ার এক একটি পোস্ট ভয়ঙ্কর আকার নিচ্ছে। এবং এক্ষেত্রেও তাই, সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট ঘিরে গুজব ছড়িয়ে পড়ে। বিভিন্ন সময় আমাদের দেশে, এবং শুধুমাত্র আমাদের দেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বারবার বলা হয় এই ধরনের গুজবে কান না দেওয়ার কথা। কিন্তু এই একটা গুজব কোথাও একটা দেশলাই কাঠির কাজ করলো, আর সেই গুজবের জেরে হামলা। জানা গিয়েছে পরপর বহু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত একাধিক জায়গায় অব্যাহত রয়েছে হামলার ঘটনা। এই ছবি নিছক একটা হামলার ঘটনা নয়, বা বিচ্ছিন্ন ঘটনাও বলা যাবে না, কারণ গত কয়েক সপ্তাহ ধরে পরপর হিংসার ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে। কিরকম? যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন আমার সঙ্গে স্ক্রিনে, তার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখি একটু, বিগত কয়েক দিনে ঠিক কি কি ঘটনার সাক্ষী থেকেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাহলে কোথাও আপনারও কপালে চিন্তার ভাঁজ পড়বে, দুশ্চিন্তার মেঘ ঘনাবে, ভয় পাবেন আপনিও। 13ই অক্টোবর দিয়ে শুরু করা যাক। 13ই অক্টোবর কুমিল্লা দিয়ে শুরু। সেখানে একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ায়, আর তারপরে স্থানীয় দুর্গাপুজোর মণ্ডপে চালানো হয় ভাঙচুর, এরপর অগ্নিসংযোগ। এরপর 15ই অক্টোবর যখন পুজো চলছে, সেই সময় মুন্সিগঞ্জে হামলার ঘটনা ঘটে, হিংসা ছড়ায়, ভাঙচুর করা হয় একাধিক বাড়ি। ঠিক সেই দিনেই, অর্থাৎ 15ই অক্টোবরই বাংলাদেশের অন্য প্রান্ত কিশোরগঞ্জেও হামলা চলে, ভাঙচুর করা হয়, আগুন ধরানো হয় একাধিক বাড়িতে। ঠিক একই ধাঁচে হামলা চলে চাঁদপুরেও। আর সব থেকে মর্মান্তিক, নোয়াখালীর ইসকন মন্দিরে হামলার ঘটনা। মারের জেরে সেখানে এক ভক্তের মৃত্যু পর্যন্ত হয়। মাত্র এক সপ্তাহ সময়, সেই এক সপ্তাহ সময়ে এতগুলো হামলা, এতগুলো হিংসার ঘটনা। এই সমস্ত ঘটনার খবরে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। একটার পর একটা ঘটনা যতই বেশি প্রকাশ হয়, তত বেশি কোথাও এ প্রান্তের মানুষজন চিন্তার মধ্যে পড়েন। গোটা বিশ্বের কাছে কোথাও চলে যায় সেই খবর রাতারাতি। আমরা সত্যি জানি না যে আর কত হিংসার ঘটনা ঘটে চলবে, যা হয়তো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ওনি এখনো পর্যন্ত। ঠিক আসলে আরো কি কি ঘটনা ঘটেছে। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্ম। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় তিনি জনসভায় বলেছিলেন, আর সাম্প্রদায়িকতা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ, মুসলমান তার ধর্মকর্ম করবে, হিন্দু তার ধর্মকর্ম করবে, বৌদ্ধ তার ধর্মকর্ম করবে, কেউ কাউকে বাধা দেবে না। দেশে পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না। এটা ছিল বঙ্গবন্ধুর বক্তব্য, তার চেতনা। তার মননে ছিল শুধুই ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষ স্বাধীন এক দেশ বাংলাদেশ, যা এপার বাংলার বাঙালিদেরও গর্বের দেশ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা, যিনি সর্বদা ধর্মনিরপেক্ষতার কথা বলে এসেছেন এবং এক্ষেত্রেও কোথাও তার অন্যথা হলো না। কি বলে এসেছেন শেখ হাসিনা, শুনবো। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, এবং বাংলাদেশে কিন্তু এটা সবসময় ছিল, আছে, যে প্রত্যেকটা উৎসবে সবাই কিন্তু একসাথে সামিল হয়ে সেই আনন্দ উপভোগ করে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দুষ্ট চক্র কিছু ঘটনা ঘটিয়ে মানুষের ভিতরে এই চেতনাটাকে নষ্ট করতে চায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই, এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। বাংলাদেশের জন্মের সময় থেকে ধর্মনিরপেক্ষতা সংবিধানে থাকলেও রাজনীতির মার প্যাঁচে সেই দেশেই এখন সংবিধানে ঢুকেছে রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্মের জন্য কি বঙ্গবন্ধুর আদর্শ থেকে কোথাও একটু হলেও বিচ্যুতি ঘটে গেল না? নোয়াখালীর ইসকনের মন্দিরে হামলা, ভাঙচুর, ভক্তদের মারধর, খুন। শুধু তাই নয়, মারধরের জেরে ভক্তের মৃত্যু, তার মৃতদেহ ফেলে দেওয়া হলো পুকুরে। এই ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। ইতিমধ্যেই কলকাতা, ঢাকা, আমেরিকা সহ জায়গায় জায়গায় চলছে শান্তিপূর্ণ প্রতিবাদ, বিক্ষোভ। গোটা ঘটনা ইতিমধ্যেই রাষ্ট্রসংঘকে চিঠি দিয়েছে ইসকন কর্তৃপক্ষ। কি বলা হয়েছে সেই চিঠিতে? সেই চিঠির বয়ানের দিকে একটু নজর রাখা যাক আজকে আলোচনা শুরুর আগে। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করে যে বক্তব্য ইসকনের, সেই চিঠিতে বলা হচ্ছে যে গত 9 দিন ধরে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় দৃষ্টি আকর্ষণ করছি আমরা। আন্তর্জাতিক সংস্থার নীরবতায় বাংলাদেশের সংখ্যালঘুরা আরও ভীত হয়ে পড়েছে। শুক্রবার প্রায় 200-রও বেশি দুষ্কৃতী নোয়াখালী ইসকন মন্দিরে ঢুকে ঘণ্টা 3 ধরে তাণ্ডব চালায়। একজন সদস্যের মৃত্যু হয়, এখনো অনেকে নিখোঁজ। এই বিষয়ে আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ দাবি করছি আমরা। বাংলাদেশের রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল পাঠানোর আর্জিও জানানো হয়েছে ইসকনের পক্ষ থেকে। ইউনাইটেড নেশনকে অনেক প্রোঅ্যাক্টিভ হতে হবে। ইউনাইটেড নেশন আমরা জানি কি পিস কিপিং ফোর্স আছে, ওরা কখন কাজ আসবে? এই স্থিতির জন্য যদি না পাঠানো হয় তাহলে কখন কাজ আসবে? প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো বিবৃতি পেশ করেননি, কি বলবেন? এটা খুব আমরা আশা করছি যে উনি ইমিডিয়েটলি করবেন, আমরা এই ওয়েট করছি। আর কেন কি উনি কথা বললে একটা আলাদা ইফেক্ট হয়, আর এটা নিয়ে ভাবার উচিত। কেন কি এখনও আমরা যে খবর পাচ্ছি বাংলাদেশে এখনও হিংসা থামেনি, এখনও চলছে। আজকে তো বাংলাদেশ কমিশন, হাই কমিশন বন্ধ আছে, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা ভাবি কি ওরা মেসেজটা পেয়ে যাবে কি আমরা সবাই এখানকার দুঃখ পেয়েছে। আজকে দেখছেন কি লোক নিজে ইচ্ছাতে এখানে গ্যাদার করছে, সবাই এটা বলছে কি আমরা বাড়িতে বসতে পারছি না, যে 9 দিনের যে তাণ্ডবটা হয়েছে, অসহায় লোককে মারা হয়েছে, এটা খুব দুঃখনীয়। আর এখানে প্রশ্ন উঠছে, ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠছে, যে জায়গার প্রশ্ন নিয়ে আমি শুরু করবো এবার আলোচনা, যে রাষ্ট্রসংঘের ভূমিকা তাহলে কি দাঁড়ালো? নিঃসন্দেহে যেহেতু দুপারেই বাঙালি রয়েছে, সেক্ষেত্রে এপারের বাঙালি নিঃসন্দেহে চিন্তায় রয়েছেন, তারা চিন্তা দেখাচ্ছেন। কিন্তু রাষ্ট্রসংঘ প্যালেস্তাইন থেকে শুরু করে রোহিঙ্গা, প্রত্যেকটা ক্ষেত্রে যাদের চোখ থেকে পানি ঝরে, সেই রাষ্ট্রসংঘের ভূমিকা এখন কি? গত 1 সপ্তাহ ধরে বাংলাদেশের বহু এলাকায় জ্বলছে হিংসার আগুন। রাষ্ট্রসংঘকে বারবার জানানোর পর এখনো পর্যন্ত কোনো হেলদোল নেই। এখনো পর্যন্ত রাষ্ট্রসংঘের পক্ষ থেকে কোনো বিবৃতি পর্যন্ত আসেনি। অন্যদিকে বাংলাদেশে লাগাতার হিংসার প্রতিবাদে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ। অন্যান্য সংবাদ মাধ্যম চুপ করে থাকলেও আমরা রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হিংসা, নির্যাতনের খবর লাগাতার সম্প্রচার করে আসছি। আর তার জেরেই জায়গায় জায়গায় প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হচ্ছে। মানুষ জানতে পারছেন বাংলাদেশে আসলে কি চলছে। এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ইতিমধ্যে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গাতে বিক্ষোভ সংগঠিত করেছে। বিক্ষোভে সামিল হয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিক্ষোভ মিছিল করেছেন শুভেন্দু অধিকারীও। মিছিল থেকে তিনি কি বলেছেন শুনবো।
মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু সেই ধর্ম পালন করতে গিয়ে বা উৎসব করতে গিয়ে এত বড় ঘটনা তিনি সব বিষয়ে মন্তব্য করেন। এখানে নিশ্চুপ আছেন শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। উনি অনেক সময়ই বলেন, লোকসভা ভোটের সময়ও বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খান। অতএব সেই দুধেল গাই উনার কথা, আমার কথা নয়, কিন্তু সেই দুধেল গাইদের ভোট নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তথাকথিত দুধেল গাইরা যাতে রুষ্ট না হয় তাই হয়তো মন্তব্য করছেন না। শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলাম আমরা। নিঃসন্দেহে বর্তমান রাজ্যের শাসক দলের তরফ থেকে এখনো পর্যন্ত, যদিও বিভিন্ন বিচ্ছিন্নভাবে অনেকেই এই ঘটনার নিন্দা করেছেন, কিন্তু সেইভাবে সরকারি কোনো বয়ান বা বিবৃতি এখনো পর্যন্ত সামনে আসেনি। বাংলাদেশের প্রতিবাদে সরব হয়েছে বিজেপি, প্রতিবাদে সরব হয়েছে বামেরাও। প্রতিবাদ কর্মসূচিতে নেই শুধুমাত্র একটি দল, সেটা আমাদের শাসক দল। এখনো পর্যন্ত বাংলাদেশ নিয়ে তারা চুপ। কেন চুপ তা তৃণমূল নেতৃত্ব বলতে পারবে, কিন্তু বিরোধীদের প্রশ্ন, বাংলাদেশ প্রসঙ্গে ভোট ব্যাংকের হিসেব করছে না তো শাসক দল? বাংলাদেশের সংখ্যালঘু পরিসংখ্যান, সেই পরিসংখ্যান নিয়ে সত্যি সত্যি সেক্ষেত্রে কি কোথাও সেই পরিসংখ্যান এপারে বাংলার ভোট ব্যাংকের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে, এমনটাও কি কোনো ধারণা তৈরি হয়েছে তাদের? এই সব কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করবো এই মুহূর্তে। শুরুতে দেখে নেওয়া যাক আজকের পোল কোয়েশ্চেন, যে তিনটে প্রশ্ন দিয়ে আজকের আলোচনার সূত্রপাত ঘটাবো। প্রথম প্রশ্ন আজকে, রাজনৈতিক প্রশ্রয় বাংলাদেশে কি বাড়ছে ধর্মীয় উগ্রবাদ? দ্বিতীয় প্রশ্ন, হিংসায় তপ্ত বাংলাদেশ, ঘুমিয়ে কেন রাষ্ট্রসংঘ? আপনারা কি মনে করছেন যে রাষ্ট্রসংঘ ঘুমিয়ে রয়েছে রীতিমতো? এবং তৃতীয় প্রশ্ন আজকের, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় ভারতের উদ্যোগ কি জরুরি? অবশ্যই হ্যাঁ বা নয় উত্তর দিয়ে আপনারা আমাদের এই প্রশ্নের উত্তর জানাতেই পারেন। আপনাদের ওপিনিয়ন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আপনাদের মতামত। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে, রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট এবং মুখপাত্র রাধারমন দাস প্রভু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রাজস্বীর লাহিড়ী, বিজেপি মুখপাত্র। রয়েছেন পার্লামেন্টারি কমিটি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ডক্টর রুহাল হক, আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। এবং রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাজীব নন্দী, আপনাকেও স্বাগত। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায় এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমেই, আমাদের সঙ্গে যেহেতু রয়েছেন ডক্টর রুহাল হক, আমি আপনার কাছেই যাই। ডক্টর হক, প্রত্যেক ক্ষেত্রে বাংলাদেশের তরফ থেকে যে সরকারি উদ্যোগ চোখে পড়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা মৈত্রীর বার্তা, একটা বন্ধুত্বের হাত কোথাও দেখতে পেয়েছি আমরা। এবং শুরু থেকে এই বাংলাদেশ সরকার, শেখ হাসিনা সরকার, তিনি কখনোই এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ধর্মীয় উগ্রবাদকে কখনো সমর্থন জানাননি। তিনি কড়া হাতে মোকাবিলা করার বার্তা দিয়েছেন প্রত্যেক ক্ষেত্রে। এবং শুধু তাই নয়, এর আগেও তিনি বলেছেন যে নির্দিষ্ট সংখ্যার, হয়তো সেখানে বিরোধী রাজনৈতিক দলের প্রশ্রয় রয়েছে, কিন্তু নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ তারা দেশের ভাবমূর্তি নষ্টের জন্য বারবার এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কিন্তু আমার যেটা প্রশ্ন, যেটা ইসকনের এই ঘটনার পর আরও একবার উঠে এসেছে, যদি সত্যি সত্যি উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা নির্দিষ্ট শ্রেণী এই ধরনের ঘটনা ঘটায়, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কেন কড়া হাতে বিষয়টা মোকাবেলা করছে না? কি বলবেন? ধন্যবাদ আমাকে সংযোগ করার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে সরকার সাথে সাথে মোকাবেলা করার নির্দেশ দিয়েছে। আমাদের সরকারি পার্টির তরফ থেকে, সরকারের তরফ থেকে এই যে স্থানে সকল ঘটনা ঘটেছে সেখানে আমাদের পার্টির তরফ থেকে নেতৃবৃন্দ গেছেন, ইনভেস্টিগেশন করেছেন এবং যথাযথ কর্তৃপক্ষ তারাও জনগণকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করবার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আপনি সঠিক বলেছেন যে জননেত্রী শেখ হাসিনা প্রথম থেকেই এবং তার পিতার মতো ধর্মনিরপেক্ষতা পালন করবার আদেশ আমাদের প্রতি দিয়েছেন। এবং আমরা যারা এমপি আছি তারা কিন্তু অনেক এলাকায় ঘুরেছি। আমার এলাকায় আমি এই দুদিন অষ্টমী, নবমী, দশমী ঘুরেছি। আমার এলাকায় সাতক্ষীরা যদিও একটু ভালনারেবল এরিয়া, সেখানে কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবার। তারপরেও আপনি যে বললেন যে কতগুলো জায়গায় এরকম ঘটনা ঘটেছে, খুবই দুঃখজনক। আমরা সকল সময় চেষ্টা করি এগুলোকে নিবৃত করার জন্য, কিন্তু
দুষ্ট মানুষ, দুষ্ট চক্র সকল সময়ে সকল দেশেই আছে, আমাদের দেশেও আছে। কদিন আগেই আমি শুনলাম নিউজ মিডিয়া থেকে যে এমনকি নির্দেশ থেকে একেবারে সেই লন্ডন শহর থেকে নাকি নির্দেশ এসছে এরকম ঘটনার জন্য। বিশেষ রাজনৈতিক দলের মানুষদের নাকি নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে হতে পারে দুষ্ট চক্র, দুষ্ট মানুষ এসব ঘটনা ঘটানোর চক্রান্ত করে ঘটায় এবং ঘটিয়ে ফেলে। কিন্তু তাই বলে রাষ্ট্রযন্ত্র বসে নেই, আমাদের মানুষরা বসে নেই। আমরা চেষ্টা করছি এগুলোকে নিবৃত করবার এবং অত্যন্ত শক্ত হাতে নিবৃত করবার। জঙ্গিবাদকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিছুতেই প্রশ্রয় দেন না। শত শত জঙ্গিকে ধরে কিন্তু আটকে রেখেছেন জেলের মধ্যে, তাদের কিন্তু বের হয়ে আসতে দিচ্ছে না। এবং যেখানেই সংবাদ পাওয়া যাচ্ছে আমাদের পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, বিজেপি, র্যাব ইত্যাদি সকলেই কিন্তু আগে থেকেই তাদেরকে ধরে ফেলছে বহু জায়গায়। তারপরেও এই দুর্ঘটনা ঘটে, সারা পৃথিবীতে এই দুর্ঘটনা ঘটে। দুষ্ট চক্রকে কখনোই থামানো যায় না, যেমন শত চেষ্টা করেও। আমাদের সকলের দায়িত্ব হলো এই উগ্রবাদকে দমন করা, এবং যেখানেই আমরা এর কোনো গন্ধ পাই সেই গন্ধকে আমরা পুলিশ বাহিনী, ইন্টেলিজেন্স অন্য জায়গায় জানানো। এবং সুতরাং সেই জানানোর ফলেই কিন্তু আমার এখানে আপনার কাছে একটা প্রশ্ন, যেটা আপনি বলছেন যে নিঃসন্দেহে এটা অবিলম্বে পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু যখন আমরা যোগাযোগ করি সেখানকার নোয়াখালী ইসকন মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে, তাদের বক্তব্য হচ্ছে যে তারা পুলিশকে জানায়, এমনকি এই ধরনের ঘটনা যে ঘটতে পারে তারা কোথাও আগাম আঁচও পেয়েছিলেন এবং সেই জায়গা থেকে আগে থেকেও কোথাও পুলিশ প্রোটেকশন ব্যবস্থা তারা চেয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঘটনা যখন বারংবার ঘটছে সেক্ষেত্রে কি আরো কোনো বিকল্প দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে না? যে ছবি আমরা দেখছি এবং যেখানে অভিযোগও দায়ের করা হয়েছে, কখনো কোথাও প্রায় ২৫০০ লোক, কোথাও প্রায় ৩০০০ লোক, এইভাবে এটা তো একটা মব, একটা জনতা উন্মত্ত। তো সেক্ষেত্রে এই যে শ্রেণী, একে আইডেন্টিফাই কি করে করবেন, কি করে এক্ষেত্রে শাস্তি দেওয়া সম্ভব? এই মবের যে কর্মকাণ্ড অতীতেও দেখেছেন, এবং সেই অতীতের যে কর্মকাণ্ড হাজার হাজার লাখ লাখ জড়ো হতো, সেসব প্রক্রিয়া কিন্তু এখন একেবারেই নেই বললেই চলে। তারপরেও ঘটনাগুলো ঘটে, দুর্ঘটনাগুলো ঘটে, এবং সেই জন্য আমরা বলবো চিন্তিত এবং আমরা উদ্বিগ্ন। সরকার উদ্বিগ্ন, জনসাধারণ উদ্বিগ্ন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল সময় যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই আমরা আপনাদের ইন্ডিয়ার আমাদের ভাইদের নিশ্চিন্ত করতে চাই বা বলতে চাই যে আপনারা এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। বর্তমান সরকার এই সকল বাহিনীকে কন্ট্রোল করবার জন্য যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে এবং শক্তি তাদেরকে কন্ট্রোল করে এনেছে, সেটি আপনারা দেখছেন। তারপরে দুর্ঘটনা কিছু ঘটে, তারপর আমাদের উপরে বিশ্বাস রাখতে হবে, দেশের শাসনের উপরে বিশ্বাস রাখতে হবে যে তিনি এগুলোকে প্রশ্রয় দেন না। নিঃসন্দেহে বিশ্বাসের জায়গা তো রয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছে আসবো আবারও। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজস্বী লাহিড়ী। আমি রাজস্বীর কাছে আসছি। রাজস্বী, একটার পর একটা ধরনের ঘটনা ঘটছে, নিঃসন্দেহে বাংলাদেশ সরকারের তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি নেই। শুরু থেকে, প্রথম দিন থেকে ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনা তিনি বারবার বলেছেন যে এই জায়গায় দাঁড়িয়ে, আমি কিছুক্ষণ আগে একটা বাইটও শোনালাম, তার একটা বক্তব্য শোনালাম, যে কোনো ধর্মেরই হোক, যদি এই ধরনের কেউ ধর্মীয় উস্কানিমূলক কাজ করেন এবং একই সঙ্গে এই ধরনের পরিকল্পিতভাবে দেশে ভাবমূর্তি নষ্টের চেষ্টা করেন, যে কোনো ধর্মের তিনি হোক, সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তার সত্ত্বেও বিষয়তে এখনো পর্যন্ত কোনো রকমের ছবি পরিবর্তন দেখা যাচ্ছে না। এবং একই সঙ্গে সব থেকে যেটা দুঃখজনক, লজ্জাজনক বিষয়, আমাদের এখানকার শাসক দলই হোক বা একই সঙ্গে ইউএন, রাষ্ট্রসংঘ, তাদের তরফ থেকে কোনো রকম কোনো বিবৃতি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কতখানি লজ্জার বিষয়টা, রাজস্বী? বিষাদময় বিজয়ার শুভেচ্ছা জানানো উচিত কিনা আমার ঠিক জানা নেই। স্বর্ণালী, আপনি শুরু করেছিলেন, ধর্মের বেশে মোহজারে এসে ধরে অন্ধ যে জন মারে আর শুধু মরে। এখানে রবীন্দ্রনাথ এর পরের লাইনগুলিতে কোথাও বলছেন, বিধর্ম বলি মারে পরধর্মরে, পূজাগৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। এবং শেষে তিনি বলছেন,
যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। 1964 সালে হজরত বল মসজিদে শ্রীনগরে হজরত মোহাম্মদের চুল যেটি রাখা আছে সেটি নাকি চুরি হয়ে গেছে, এই বলে 1964-এ ম্যাসাকার হয় পূর্ব পাকিস্তানে। চুকনগর, খুলনা, রাজশাহী, সিলেট, একের পর এক ঘটনা। তো এরকম গুজব রটানো, আপনি গুজবের প্রসঙ্গ তুলেছেন, তো এই গুজব থেকে এরকম এর আগেও পূর্ববঙ্গে এটা হয়েছে। আমি পূর্ববঙ্গ, আমি বাঙাল বাড়ির ছেলে, তো আমি পূর্ববঙ্গ শব্দটাই ব্যবহার করছি। আমাদের লজ্ঞা এখনো সেটা পূর্ববঙ্গই আইছে, এখন অব্দি ইস্ট পাকিস্তান বা বাংলাদেশ হয় নাই। বাংলাদেশ আমাদের কাছে পুরাটা বাংলাদেশ। তো এই যে আজকে হক সাহেব যে কথাটা বললেন, হক সাহেব ইউটিউব খুললে পরে আপনাদের হুজুরদের জলসার ছবি আর জলসার ভিডিও তো ছেয়ে গেছে, যেখানে প্রকাশ্যে বলা হচ্ছে যে আমরা ইউরোপে জনবিস্ফোরণ ঘটাবো, আমরা বাড়িয়ে আমরা জনবিস্ফোরণ করে আমরা ইউরোপ দখল করব। আপনারা তাদের বিরুদ্ধে কি করছেন? আর আজকে আমি উইথ অল ডিউ রেসপেক্ট, আমি ব্যক্তি হিসেবে একজন বাঙালি হিন্দু হিসেবে বলছি, বাঙাল বাড়ির ছেলে হয়ে বলছি, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71-এ খান সেনারা যখন রমনা কালীবাড়ি আংশিকভাবে ভেঙে দেয় এবং পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আনন্দময়ী মা এবং রমনা কালীবাড়ির প্রধান পুরোহিত যখন সেটিকে আবার করে পুনঃস্থাপনা করার কথা বলেন, সেটিকে বুলডোজার দিয়ে ভেঙে রমনার মাঠ ফাঁকা করে তাকে সুরাবর্দী ময়দান, যে সুরাবর্দী গ্রেট ক্যালকাটা কিলিং এর নায়ক, তার নামে সুরাবর্দী ময়দান কিন্তু শেখ মুজিবুর রহমানই করেছিলেন, যার আত্মজীবনীর ছত্রে ছত্রে কলকাতাকে হারানোর যন্ত্রণার কথা লেখা আছে। কলকাতা কেন আমরা পাবো না? দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যে 24% আমরা জানি দেশ বিভাজন হয়েছিল, 24% জনসংখ্যা, 26% জমি নিয়ে আলাদা হয়ে যায় ভারতবর্ষ থেকে। 46-এর নির্বাচনে একটি মাত্র ইস্যুতে আমি যদি একটি কলা গাছকে দাঁড় করাই, সেই কলা গাছকে যদি ভোট দিয়ে জিতিয়ে আনেন, তাহলে পরে আমি পাকিস্তান তৈরি করার কথা ভাববো। এই কথা কিন্তু বলেছিলেন জিন্না, এবং কমপ্লিট রিজার্ভড কনস্টিটুয়েন্সি ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সুইপ করে যায় মুসলিম লীগ এই একটি ইস্যুতে। এবং বামপন্থী আজকে বেরিয়েছে 46-এর পাঞ্জাবের নির্বাচনে এন্টায়ার মুসলিম লীগের কার্যকলাপ, প্রপাগ্যান্ডা, নির্বাচনী প্রচার, ম্যানিফেস্টো সর্বস্ব কিছু করার জন্য কমরেডদেরকে ধার দিয়েছিলেন যে কমিউনিস্ট পার্টি, তারা আজকে তো রাজস্বী বামেরাও পথে নামছেন, তারা গোটা ঘটনার, হিংসার ঘটনার নিন্দা করছেন। আমি যদি দেশভাগের বিষয় থেকে সরেও আসি, বর্তমান সময় দাঁড়িয়ে যদি আপনি যেভাবে শুরু করলেন যে এই সোশ্যাল মিডিয়ার যে কুফল, সোশ্যাল মিডিয়ার গুজবের যে ঘটনা বিভিন্ন প্রান্তে ঘটছে এবং একই সঙ্গে আগুন জ্বলছে, সেখান থেকে কি আমরা এপার বাংলা ওপার বাংলা সেভাবে আলাদা করতে পারি? তাহলে পরে বাংলাদেশকে ভাবতে হবে যে বাংলাদেশ তাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক রাখেনি, সেখানে ধর্মীয় গোঁড়ামির শিক্ষাটাই আছে, তারা এখনো অবধি তার উপরে উঠতে পারেনি। তাহলে কি যে কথাটা কিছু শ্রেণীর মানুষের অপকীর্তির জন্য, সেক্ষেত্রে কি আমরা গোটা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে পারি? এটাও তো প্রশ্ন উঠছে। তাহলে কি সমস্ত মানুষ একত্রে পাশে কেউ দাঁড়ালো না কেন? এখনো হিংসা থামছে না কেন? তাহলে কি সরকার ব্যর্থ, রাষ্ট্রযন্ত্র ব্যর্থ, পুলিশ প্রশাসন সমস্ত ব্যর্থ? না, ব্যর্থ নয়। কারণ 64-র দাঙ্গা, 71-এর দাঙ্গা, প্রত্যেকটাতে পুলিশ প্রশাসন পূর্ব পাকিস্তানের, বাংলাদেশের, তারা আমি বাঙাল বাড়ির ছেলে, আমি জানি আমরা রাতের অন্ধকারে আমার ঠাকুরদাদার সম্পর্কে 90 বছরের বৃদ্ধা ঠাকুমা এক রাতের মধ্যে যিনি হাঁটতে তার কষ্ট হতো, শুধুমাত্র শালগ্রাম শিলা খোপার মধ্যে লুকিয়ে নিয়ে রেডিও চালিয়ে চলে এসেছিলেন, যিনি নড়তে চড়তে পারতেন না।
প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, বাঙাল বাড়িতে একটা গল্প ছিল, মেয়ে নেই, সে বাড়ির পিসি নেই, কারুর মা নেই, কারুর কাকিমা নেই, গোলকে গল্প করতো যে বাবা তোর কাকিমারে ন্যাকড়ে বাগে ধইরা নিয়ে গেছে। বড় হয়ে সব লোকেরা জিজ্ঞাসা, সবার বাড়িতে এক গল্প যে কারুর পিসি মারে, কারুর জেঠি মারে, কারুর খুঁড়ি মারে, ন্যাকড়ে বাগে ধইরা নিয়ে গেছে। সেই ন্যাকড়ে বাগটারে কেউ দেখে নাই একবারও, কিন্তু ন্যাকড়ে বাগে ধইরা নিয়ে গেছে। আমার সত্যি মানে খারাপ লাগছে আজকে, সত্যি আমরা এতটা পেছন থেকে কোথাও আলোচনার মোড় যাচ্ছে, এতটা ব্যাকগ্রাউন্ডে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রসঙ্গগুলো কোথাও চলে আসছে বর্তমানে। এই যে পাশে আমার উইন্ডোতে যেভাবে আগুনের ছবি দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন জায়গা রংপুরের ছবি দেখাচ্ছি আমি, তারপর সত্যি সত্যি বিষয়গুলো চলে আসছে। আমরা তো কোথাও সেই শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, দুটো পাড়ের বাংলার মানুষজন অনেকে এখনো পর্যন্ত সেই দগদগে ঘাটা নিয়ে এপার বাংলায় রয়েছেন, এখনো ভুলতে পারেন না ওপার বাংলার তাদের দেশ, ভিটেমাটি, তাদের সবকিছু স্মৃতি বেড়ে ওঠা। তার মাঝে যখন এই ছবিগুলো দেখা যায় তখন সত্যি সত্যি কোথাও কোথাও ফিরে তাকাতে হয়, পেছনের দিকে ফিরে তাকাতে হয়। আমি এই জায়গা থেকে আসবো। আমি শুরু করেছিলাম যে একদিকে হচ্ছে সেখানকার প্রশাসন, পুলিশ, তাদের ভূমিকা, এখনো পর্যন্ত কেন আগুন জ্বলছে জানি গোটা বিশ্ব এই মুহূর্তে প্রতিবাদে সরব হয়েছে, এবং অন্য আরেকটা দিকও ছিল, ইউএন রাষ্ট্রসংঘ, তারা এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। কিন্তু এই নিয়ে দুজন আমাদের সঙ্গে রয়েছেন যাদের কাছে আমি এখনো যেতে পারিনি, রাধারমন দাস প্রভু এবং রাজীব নন্দী, দুজনের কাছে আমি আসছি। এক, রাধারমন দাসের কাছে আমার প্রশ্ন যে এখনো পর্যন্ত তারা কোনো রকম আশ্বাস কোথাও থেকে পেয়েছেন কিনা, এবং রাজীব নন্দীর কাছে আমি আসবো যে প্রসঙ্গগুলো কোথাও তুললেন রাজশ্রী লাহিড়ী, সেই প্রসঙ্গের উত্তর আমি নিঃসন্দেহে চাইবো। ডক্টর হক আমাদের সঙ্গে রয়েছেন এবং রাজীব নন্দী আমাদের সঙ্গে রয়েছেন, দুজনের কাছেই আসবো। তবে একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হচ্ছে, বিরতির জন্য আমি আপনাদেরকে একটু থাকতে বলছি আমার সঙ্গে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রতিবেশী দেশ এবং একই সঙ্গে কিছু ঘটনা নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে ঘটনা নিয়ে ইতিমধ্যে শুধুমাত্র আমরা নই, গোটা বিশ্ব আলোচনা করছে, এবং সেই কারণেই কোথাও ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক হয়ে পড়েছে আজকের দিনে এই প্রসঙ্গ। কথায় বলে পরিসংখ্যান অনেক সময় প্রামাণ্য দলিলের ভূমিকা নেয়। বাংলাদেশের সংখ্যালঘু পরিসংখ্যানের দিকে একবার নজর রাখা যাক আলোচনা আবারও শুরু করার আগে। 1951 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে মোট জনসংখ্যার 22% ছিলেন সংখ্যালঘু। 1974 সালে তা কমে হলো মোট জনসংখ্যার 14%। 2011 সালে আরও কমে হলো মোট জনসংখ্যার 8.4%। তবে গত 10 বছরে সংখ্যালঘুরা সেভাবে উল্লেখযোগ্যভাবে না বাড়লেও সামান্য বেড়ে হয়েছে 10.7%। অর্থাৎ পরিসংখ্যান থেকে একটা বিষয় স্পষ্ট, যে বাংলাদেশের দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের সংখ্যা কমছিল। আর এটাও স্বীকার করতে দ্বিধা নেই যে বর্তমান সরকারের আমলে সেখানে সংখ্যালঘুদের পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো হয়েছে। তাই এরই মধ্যে যখন এমন একটা হিংসাত্মক ঘটনার খবর আসে তখন সত্যি সত্যি হতাশার জন্ম দেয় বই কি। এবং একই সঙ্গে এই জায়গা থেকে যেটা আমি শুরুতেই বললাম যে কোথাও কোন কোন বিষয়গুলো সেক্ষেত্রে এই আগুনে ঘি ঢালছে, সোশ্যাল মিডিয়ার ভূমিকা চলে আসছে। আমরা আসবো এই সমস্ত আলোচনায়। তবে আমাদের সঙ্গে আরও একজন যোগদান করেছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহানন্দা কাঞ্জিলাল। আপনাকে স্বাগত অধ্যাপক, আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। আমি সরাসরি চলে যাই, রাজীব বাবু আমাদের সঙ্গে রয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজীব নন্দী। রাজীব বাবু, বেশ কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম, অনেকগুলো বিষয় রাজস্বী অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছিলেন। সত্যি সত্যি কি মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার গুজব এতটা ভয়ঙ্কর চেহারা নিতে পারে, যে কারণে গ্রামের পর গ্রাম এভাবে জ্বলতে পারে, বাড়ির পর বাড়ি ভাঙচুর হতে পারে? সেখানে সত্যি সত্যি কি পুলিশের কোনো নিয়ন্ত্রণ থাকছে না? কিভাবে এত মারাত্মক আকার নিচ্ছে এবং এরা কারা, কোন শ্রেণী, যে শ্রেণীকে সত্যি সত্যি এত বছর ধরেও আইডেন্টিফাই করতে পারছে না সরকার সদিচ্ছা থাকা সত্ত্বেও? নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। আমি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছি। রাজস্বী বাবু যে প্রশ্নগুলো করেছেন আমার কাছে বেশ যৌক্তিক মনে হয়েছে প্রশ্নগুলো, যদিও এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমার সরকারি কর্তৃপক্ষ বা আমার রাষ্ট্র এই প্রশ্নগুলোর উত্তর দিবে। ঠিক, একজন গবেষক কিংবা একজন শিক্ষক হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে যে ঘটনাগুলোর ব্যাপারে আপনারা দেখছেন বা যে সংবাদ পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, তা পুরোপুরি সত্য নয়। সত্য নয় কারণ হিংসার প্রচারের পাশাপাশি গত 3 দিন ধরে আমরা দেখছি যে মানুষের সাথে মানুষের সহকর্মিতা, সৌহার্দ্য এবং অনেকেই খোঁজ খবর নিচ্ছেন। যেমন আগামীকালে একটা কর্মসূচি ঠিক করা হয়েছে ঢাকার
কেন্দ্রীয় শাহবাগে যে সর্বস্তরের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, সাংবাদিকদের সর্বস্তরের মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে। মহানন্দা বাবু, আমি আপনার কাছে জানতে চাই যে এই ঘটনা নিয়ে যখন সত্যি সত্যি আলোচনা চলছে, রাজীব কি আমাদের সঙ্গে রয়েছেন এখন? আমি একটু অনুরোধ করবো রাজীবকে শেষ করে নেওয়ার জন্য রাজীবের কথা। রাজীব প্লিজ, রাজীব প্লিজ। আমি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ বলুন বলুন, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সেটা হচ্ছে বাংলাদেশে যে ঘটনাগুলো আপনি হঠাৎ করে আজকে আপনারা যে প্রোগ্রামটা করছেন, যে এটা কিন্তু আজকে নতুন ঘটনা নয়। কারণ বাংলাদেশের এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক ইসলামের পাশাপাশি সামাজিক ইসলামের বহুল প্রসার হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে রাজনীতিতে ইসলামের প্রসারের কারণে জঙ্গিবাদী মতাদর্শের যে রাজনৈতিক উত্থান ছিল, সেটির পর বাংলাদেশের সর্বস্তরে এখন সামাজিক ইসলামের উগ্রবাদিতা দেখা যাচ্ছে। অর্থাৎ ধর্মীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে একটি ধর্ম বাকি ধর্মগুলোর উপর শ্রেষ্ঠত্ব জারি করছে। সুতরাং সামাজিকভাবে এই সহিংসতাগুলো বাড়ছে। আপনি যদি দেখেন যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘটনা ঘটেছে, কক্সবাজারের রাপুতে এই ঘটনাগুলো ঘটেছে, এবং বারবার এই ঘটনাগুলো ঘটার কারণ কি? একটাই কারণ, সেটা হচ্ছে কি আগের কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার হচ্ছে না, বা বাংলাদেশের যে অপরাপর ধর্ম, আমি সচেতন ভাবে সংখ্যালঘু শব্দটা বলছি না, কারণ আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে বসবাস করি, সর্বধর্মের ঐক্যের ভিত্তিতে আমরা একটা সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশে বিশ্বাস করি, এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাপন্থী একটি বাংলাদেশের রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের এখন সবচেয়ে বড় যে দায়, সেটা হচ্ছে হিন্দু সমাজের মধ্যে যে ভয়টা ঢুকেছে সেটা মেটানো দায় এখন সংখ্যাগুরু অর্থাৎ মুসলিম ভাইদের। এবং সরকারের উচিত যে কঠোর ব্যবস্থা নেওয়া, না হলে আমার পরিসরের অনেকে বলছে যে দুর্গাপূজা তো আসলে আগের বছর থেকে হয়তো ঘরে ঘরে হবে, কিংবা হয়তো আর হয়তো আগের মতো নাও হতে পারে। এই যে মানুষের মধ্যে যে ভয়টা ঢুকে গেল, এই ভয়টা কাটানোর দায় কার? এই ভয়টা কাটাবে দুটো অংশ, একটা হচ্ছে রাষ্ট্র, আর একটা হচ্ছে ক্ষমতাসীন দল। ক্ষমতাসীন দলের প্রতি আমাদের প্রত্যাশা অনেক, আমাদের এই কারণে প্রত্যাশা কারণ এই দলটি জন্মগতভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করেছিল, এবং বাংলাদেশে এই দলটি ক্ষমতায় এসছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে, এবং এটি নির্বাচনী অঙ্গীকারের মধ্যে। ইন্টারেস্টিং কথা বলেন আপনি বললেন যে একটা শ্রেণী কোথাও এই যে সামাজিক ধর্মান্ধতা সেটাও কোথাও বেড়েছে পাশাপাশি, সেটা কি তার, এবং সেক্ষেত্রে সেই সম্প্রসারের জন্য অনেকটাই কি সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ দায়ী আছে? সোশ্যাল মিডিয়ায় যেটা যেভাবে একটা পোস্টকে ঘিরে, একটা ভাইরাল গুজবকে ঘিরে সেটা ভাইরাল হয়েছে, এবং যার দরুন এই ছবি দেখতে পাই আমরা, সেক্ষেত্রে কি আপনি মনে করেন অধ্যাপক হিসেবে যে এক্ষেত্রেও কোথাও সরকারের উচিত একটা রাষ্ট্রানা কে কিভাবে কোন জায়গায় বিদ্বেষমূলক জিনিস যেভাবে প্রচার করছে, পোস্ট করছে, সে বিষয়ে নিয়ন্ত্রণ ভীষণ রকম দরকার হয়ে পড়েছে এই মুহূর্তে? আপনি কি মনে করেন ওই দেশের নাগরিক হিসেবে? দেখুন, আমি আপনার সাথে পুরোপুরি একমত এই কারণে 1992 সালে সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু 1992 সালে যে বাবরি মসজিদ দাঙ্গার পরে তার ধাক্কা এসে আগে বাংলাদেশে, এবং সেটাও একটা বড় ধরনের সাম্প্রদায়িক আক্রমণের দিকে যায়। সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মটাকে একটা অংশ গুজব এবং হুজুগের মতো করে ব্যবহার করে সাম্প্রদায়িক হামলার অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবকিছু নয়, সোশ্যাল মিডিয়াতে পাল্টা প্রতিবাদ হচ্ছে, হ্যাশট্যাগ হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতে আমার প্রচুর মুসলিম বন্ধু আছে, আমার শিক্ষার্থী আছে, আমার সহকর্মী আছে, সারা পৃথিবী থেকে সহানুভূতি পাচ্ছি আমরা। একদম সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা অবশ্যই আপনাদেরকে, আপনি এই কথাটা বলছেন যে সোশ্যাল মিডিয়ার কারণে এটা হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে আবার অ্যাওয়ারনেসও বাড়ছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আসলে মুক্তিযুদ্ধের ধারা থেকে সরে আসা। রাষ্ট্র ক্রমাগতভাবে কেন্দ্র থেকে ডানপন্থার দিকে যাচ্ছে। রাষ্ট্র ক্রমাগতভাবে ধীরে ধীরে যে আমরা যে বলছি যে এই রাষ্ট্র ব্যবস্থা আমরা কি চেয়েছিলাম, 1971 সালে যে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ স্লোগান ছিল কি জয় বাংলা, মুক্তিযুদ্ধ স্লোগান ছিল কি ক্ষুধামুক্ত বাংলাদেশ চাই, পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাত থেকে আমরা মুক্তি চাই, এবং আমরা ধর্মীয় বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু একই কথাগুলো যখন আজকেও বলতে হচ্ছে, সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সরকারের ক্ষমতাসীন দলের এক যুগের শাসনের মধ্যে, তখন এটা আমাদের জন্য কি দুর্ভাগ্য নাকি এটা আমাদের জন্য অপ্রত্যাশিত, এটি আসলে জনগণ ঠিক করবে। তবে একজন গবেষক হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের সমাজে
সংখ্যাগুরুর আধিপত্য যতদিন থাকবে ততদিন পর্যন্ত অপরাপর ধর্মের লোকজন নিজেদেরকে এখানে অপর ভাবা শুরু করবে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবা শুরু করবে। এটা ভারতের ক্ষেত্রে সত্য। ভারতেও আমরা দেখি যে গণপিটুনি হয়, ভারতেও আমরা দেখি মুসলিমদেরকে পিটিয়ে মারা হয়, ভারতেও আমরা দেখি যে গোমাংস ভক্ষণের অপরাধে মানুষ পিটিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, এবং অনেক ঘটনা ঘটেছে যে ভারতে। আমি বাংলাদেশ ভারতের গণপিটুনি নিয়ে কাজ করছি, গবেষণা করছি। আমি 6টা ঘটনা পেয়েছি যেখানে দেখা যাচ্ছে প্রত্যক্ষভাবে প্রমাণিত না হওয়ার পরও ওইখানে অনেক মুসলিম হিংসার শিকার হচ্ছে। সুতরাং আজকে মায়ানমারে যেমন সংখ্যালঘু আক্রমণ হচ্ছে, বাংলাদেশে তেমন সংখ্যালঘু আক্রমণ হচ্ছে, ভারতেও হচ্ছে। সুতরাং এই উপমহাদেশে কেন এই ঘটনাগুলো ঘটছে এই কারণে ধর্মকে কেন্দ্র করে একটা দল ক্ষমতায় আসতে চায়, আরেকটা দল ক্ষমতাকে নামাতে চায়। যেমন ধরেন ভারতে এই ঘটনাটার প্রভাব কিরকম পড়ে। আমি রাজীবের কথা কিছু বলতে চাইছেন রাজস্বীও, আমি রাজস্বীর কাছে আসবো। রাজস্বী খুব সংক্ষেপে একবার আমাকে রুহাল হকের কাছেও আসতে হবে, খুব সংক্ষেপে। ভারতবর্ষে উনি বললেন যে ভারতবর্ষে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছেন। ভারতবর্ষে সংখ্যালঘুর বর্তমান 1947 সালের 51 সেন্সাস অনুসারে কত শতাংশ সংখ্যালঘু ছিল, আর আজকে দাঁড়িয়ে ভারতবর্ষে কত শতাংশ সংখ্যালঘু আছে, আর পূর্ব পাকিস্তান বা ইস্ট বেঙ্গল বা বাংলাদেশে কত শতাংশ সংখ্যালঘু 1951-তে ছিল আর আজকে দাঁড়িয়ে আছে, এই সংখ্যাটা বলে দেয় যে ভারতবর্ষে যে ঘটনাগুলো ঘটে তার সঙ্গে বাংলাদেশের ঘটনার কিন্তু কোনো তুলনা করা যায় না। বাংলাদেশের স্ট্যাটিস্টিশিয়ানসরা তারা নিজেরাই কিন্তু বলছেন গড়ে 620 জন হিন্দু প্রতিদিন পূর্ববঙ্গ ত্যাগ করেন। গড়ে কতজন ভারতবর্ষের সংখ্যালঘু, ভারতবর্ষ, আমি শেষ করিনি, আপনি তারপরে বলবেন, আমি শেষ করিনি, আপনি বলবেন কতজন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি ভারতবর্ষ ত্যাগ করে, যারা ভারতবর্ষের নাগরিক, আমি অবৈধ অনুপ্রবেশকারীর কথা বলছি না, যারা বৈধ নাগরিক সংখ্যালঘু, তারা কতজন ভারতবর্ষ ত্যাগ করে পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানে যাচ্ছেন। মাফ করবেন, আমি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শব্দগুলোই ব্যবহার করছি যাতে বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা কি কখনো একবারের জন্য বলেছেন যে ধর্মনিরপেক্ষ সংবিধানটাকে ফিরিয়ে আনা এবং এনিমি প্রপার্টি আইনটাকে খারিজ করা, 71-এ দেশ যখন স্বাধীন হলো, আপনারা কি দাঁড়িয়ে, আমি প্রশ্নটা হক সাহেবকে করছি, আপনারা কি একবারও আমাদেরকে বলেছিলেন যারা 47 থেকে 71-এ সহিলাক আসেন, দেশটা সাইডা 14 পুরুষের ভিটা মাটি সাইডা তারা ফিরে আসেন, আপনাদের সম্পত্তিগুলো ফেরত দেওয়া দিব? আজকে যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি সেই সমস্যা নিয়ে গোটা বিশ্ব ব্যথিত, এবং একই সঙ্গে আমি জানি বাংলাদেশ সরকার থেকে শুরু করে যারা রয়েছেন শিক্ষিত, যারা একটা বড় অংশ কিন্তু কখনো এটাকে সমর্থন করছেন না, তারাও এই মিছিলে পা মিলিয়েছেন। তাই অতএব আমার অনুরোধ, এটাকে প্লিজ বিতর্কের মধ্যে নিয়ে যাবেন না। আমরা এখান থেকে শুধুমাত্র সমাধান সূত্র খুঁজতে চাই। আমি আরও একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি আমি রুহাল হক সাহেবের কাছে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফিরলা বিরতির পর খুব কম সময়, একেবারে আলোচনা শেষ দিকে চলে এসেছি আমরা। তাই অহেতুক বিতর্ক না, একদম সমাধান সূত্র, সেই দিকে নজর রাখবো, খোঁজার দিকে। ডক্টর রুহাল হক আমাদের সঙ্গে রয়েছেন। রুহাল হক, কি বলবেন আপনি এই জায়গা থেকে দাঁড়িয়ে? কি মনে হয়নি অনেক আগে আরো কড়া পদক্ষেপ নেওয়ার দরকার রয়েছে? কিভাবে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করবেন আপনারা, কি বলবেন খুব সংক্ষেপে? দেখুন, আমরা নিয়ন্ত্রণ তো করছি, অবশ্যই সরকার নিয়ন্ত্রণ করছে, কিন্তু আলোচনা যেখানে করছিলেন যে আমাদের 71-72 আমাদের স্বাধীন হওয়ার পরে মনে রাখতে হবে 3 বছর পরে বঙ্গবন্ধুকে আমাদের মাঠ থেকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে 20-30 বছর এই যে অন্ধতা, ধর্মান্ধ ব্যক্তিরা এদের চালিয়েছে, এবং সেখানে যে জিনিস তৈরি হয়েছিল, আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 96 থেকে 2000 এবং এই যে গত 10 বছর ধরে আমরা যে দেশ পরিচালনা করছি, এখনই কেবল ধর্মনিরপেক্ষতার কিছু জিনিস আমরা পেয়েছি, এবং তার থেকেই আপনি যে স্ট্যাটিস্টিক্স দেখালেন তাতেই দেখা যাচ্ছে যে এই দেশের সংখ্যালঘু বাড়ি বা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা অনেক বাইরে এখন যাচ্ছে না, তারা কিন্তু অনেক নিশ্চিন্তে পাচ্ছে। সুতরাং যে সৃষ্টি হয়েছিল প্রথম 75-এর পরে 96-এর আগে পর্যন্ত এবং বর্তমান সময়ের আগে পর্যন্ত, সেই তারই কিন্তু পুনরাবৃত্তি এখনো দেখা যাচ্ছে। যারা দেশ আমরা বাংলাদেশ স্বাধীন করি, যারা চাইনি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, যারা 2001 সালে বঙ্গবন্ধু কন্যাকে বোমা মেরে হত্যা করতে চেয়েছিল, তারা কি নেই? তারা আছে, তারা তো বিরত নেই। আপনার যেমন অসুর শক্তি বিরত কখনো হয় না, অসুর শক্তিকে সেজন্য আপনার যেমন দেবী বারবার
ধারাধামে এসে এই অসুখ শক্তিকে দমন করতে চান, আমাদেরও তেমনি ভাবে এই অসুখ শক্তিকে দমন করবার জন্য সকল সময় প্রস্তুত থাকতে হবে এবং একটু কিছু হলেই আমাদের উত্তেজিত হলে চলবে না। আমরা দেখুন 32,000 এবার তো পূজা সারা দেশে হয়েছে, দুই একটি জায়গায় দুর্ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু সেটি মনে রাখতে হবে সাথে সাথে কিন্তু সব মানুষ কিন্তু এগিয়ে এসে সেটাকে দমন করবার চেষ্টা করেছে। এখানে কিন্তু মুসলিম ভাইয়েরা সকল সময়, আমি এই 3 দিন পূজা মণ্ডপে শত শত পূজা মণ্ডপে গিয়েছি এবং প্রত্যেকটি জায়গায় আমার মুসলিম ভাইয়েরা হিন্দু ভাইদের সাথে একসাথে যে অনুষ্ঠানটি এবং ডক্টর হক, আমিও জানিয়ে রাখি, এপার বাংলা থেকে আমরা জানিয়ে রাখি, এই দেশ থেকেই যে আমাদেরও পূর্ণ ভরসা রয়েছে, আমাদের শেখ হাসিনা সরকারের উপর পূর্ণ আস্থা রয়েছে, ভরসা রয়েছে। শেখ হাসিনা সরকারে যেভাবে বিগত কয়েক বছরে পরিসংখ্যান বদলেছে সংখ্যালঘুদের জন্য, ঠিক সেভাবেই আগামী দিনে একটা আলোর পথ দেখতে পাবো, সেই আশাতে কিন্তু আমরাও রয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে রাজীব নন্দীচন্দ্র, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু সংক্ষেপে যাবো, রাধারমন দাস প্রভু আমাদের সঙ্গে রয়েছেন। এখনো পর্যন্ত আপনারা তো চিঠি লিখেছেন বিভিন্ন জায়গাতে, কোনো রকম রাষ্ট্রসংঘের তরফ থেকে কোনো রকম কোনো বার্তা, আশ্বাস কি আপনারা পেয়েছেন? না, আমরা পাইনি। অ্যাকচুয়ালি আমি স্যাটারডেকে ইউনাইটেড নেশনকে চিঠি লিখেছিলাম, ইমেল করেছি, ওদের টুইটার হ্যান্ডেল আছে একটা ইউএনের, আর একটা ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন, ওটা ট্যাগ করেও আমরা পাঠিয়েছি। কিন্তু আমরা খুব আশ্চর্য পাচ্ছি কি স্যাটারডে সানডে হলে হিউম্যান রাইট কমিশনটা বন্ধ থাকে নাকি, ছুটি থাকে নাকি? স্যাটারডে সানডে হিউম্যান রাইটস ভায়োলেশন হয় না? আজকে সোমবার হয়ে গেছে, ওরা কিছু প্রতিক্রিয়া দিল না। তো এটা খুব আশ্চর্যের ব্যাপার। আমরা দেখি কি অন্য কোনো ধর্মের যদি প্রতিষ্ঠানের যদি কাঁচের সীসাটা ভেঙে যায়, আমেরিকান প্রেসিডেন্ট এসে কথা বলেন, কিন্তু লাস্ট 9 দিন থেকে তাণ্ডবটা চলছে, এখনো কেউ ইন্টারন্যাশনাল লিডারও কিছু বলেনি, স্টেটমেন্ট দেয়নি। ইউনাইটেড নেশন যাদের কাজ আছে কি এটা দেখার জন্য, ওরাও চুপ করে বসে আছে। অত্যন্ত লজ্জাজনক, হয়রানির। আমি এখানে আসবো, একদম আলোচনা শেষ প্রান্তে আসছি, মহানন্দা কাঞ্জিলালের কাছে। মহানন্দাদি, কি বলবেন? প্যালেস্তাইন থেকে শুরু করে রোহিঙ্গা, প্রত্যেক ক্ষেত্রে রাষ্ট্রসংঘের অ্যাক্টিভ অতি সক্রিয়তা দেখতে পাওয়া যায় শনিবার এবং রোববার, তাই হিউম্যান রাইটস ভায়োলেশনের কোনো রকম কিছু বিষয় তারা এন্টারটেইন করতে রাজি নয়। কি বলবেন রাষ্ট্রসংঘের ভূমিকা কি, খুব সংক্ষেপে মহানন্দাদি? হ্যাঁ, আমার যেটা মনে হয় এই যে ঘটনাগুলো ঘটছে, এখানে হিন্দু মুসলমান এই কথাগুলো উচ্চারণ করা উচিত না। এটা কারা করছে? এটা একটা মৌলবাদী সংগঠনের কাজকর্ম, যেটা আমরা তালিবানদের প্রভাব বৃদ্ধিতে আফগানিস্তানে দেখেছি। এখানে একটাই কথা বলা, নিন্দনীয় ঘটনা, সমস্ত পৃথিবী থেকে নিন্দে হওয়া উচিত। 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে এই ধর্মীয় হানাহানি বন্ধ হোক। রাষ্ট্রসংঘের অবশ্যই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনেরও একেবারে দ্ব্যর্থহীন ভাষায় এর সমালোচনা করা উচিত। এবং ভারতবর্ষের অবশ্যই এই ব্যাপারে রিয়াকশন আছে, আমরা তো অবশ্যই প্রতিবাদ জানাবো। শেখ হাসিনা সরকারের কাছে আমাদের অনেক আশা যে এটা কড়া হাতে উনি দমন করবেন এবং ইন্টারন্যাশনালি এর প্রতিবাদ হওয়া উচিত বলে আমি মনে করি। মৌলবাদী শক্তিকে আটকানো দরকার সব দিক থেকে। 100 বার অনেক ধন্যবাদ মহানন্দাদি। আলোচনা এখানেই শেষ করছি, একদম সময় নেই। আমরা অবশ্যই এই ঘটনার আপডেটের দিকে নজর রাখবো, তবে এই ডিবেট, এই আলোচনা শেষ করছি এখানে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ধর্মের বেশে মোহ যারে সে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, নাস্তিক সেও পায় বিধাতার পর, ধার্মিকতার করে না আড়ম্বর, শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো। এই সব কিছু নিয়েই প্রশ্ন থাকে, কারণ এখনো পর্যন্ত লাইনগুলো প্রাসঙ্গিক। আজকে সোজাসুজি স্বর্ণালী শেষ করছে এখানে, আবারও দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা 57 মিনিটে। নমস্কার।